আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে তারা কী করা উচিত। প্রত্যেক স্ট্রোক পেশেন্টরা যাদের স্ট্রোক হয়েছে, বাড়িতে স্ট্রোক হয়ে শুয়ে আছে এবং অবশ্যই যারা স্ট্রোক হয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন, যাদের হাত উঠছে না, পায়ে ঠিকমতো হাঁটতে পারছেন না, তারা কি করবেন। যে ছোট্ট ছোট্ট টিপসগুলো আমি দেবো, সেই টিপসগুলো যদি ফলো করতে পারেন তাহলে আপনার স্ট্রোক বাড়িতে যে পেশেন্ট মা বা বাবা যাদের স্ট্রোক হয়েছে তারা কী করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। এবং আমার সামনে একজন দাঁড়িয়ে আছে, ওকে আমি বলে দেবো কী কীগুলো করতে হবে, কোন কোন পার্টগুলো আপনাকে ইমপ্রুভ করাতে হবে, সেই জন্য ওকে দাঁড় করিয়ে রেখেছি। আর বাবাদের একটা কথা বলে দিচ্ছি, অবশ্যই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলোইং করবেন, যারা যারা ইউটিউব দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে সাহায্য করবো। যাদের স্ট্রোক হয়ে গেছে তারা অবশ্যই আমাকে জানাবেন, আমি যতদূর সম্ভব আপনাকে সাহায্য করব। তো এই সাহায্য করব তো আমি বললাম, কিন্তু আপনাকেও আমাকে বাড়িতে প্র্যাকটিস করাতে হবে পেশেন্টকে, যে প্র্যাকটিস করলে আপনি কি করে ইমপ্রুভ করবেন, কোন কোন পার্টগুলো মাসলসের কোন কোন পার্টগুলো ইমপ্রুভ করা উচিত, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করছি। ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, আপনি উপকার পাবেনই পাবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে স্ট্রোক হলে আপনি কি করবেন। ধরুন কারণ ডান দিকটা যদি কারো স্ট্রোক প্যারালাইসিস হয়, ডান দিক বা বাঁ দিক হয়, ডান দিক যদি কারো হাত পা ডান হাতটা পড়ে গেছে, তার কথা বলাগুলো জড়িয়ে গেছে, তার মাথার এই দিকটা আপনার রক্ত জমাট বেঁধেছে বা কোনো সমস্যা হয়েছে, তার জন্য ডান দিকটা আপনার উল্টো দিকটা হয়, এই দিকে প্যারাটাল বোনের এইখানে যদি রক্ত জমাট বাঁধে তাহলে দেখবেন ডান দিকটা আমরা পড়ে যাবে এবং সেখানে কথা বলাগুলো আপনাদের কিন্তু আটকে যাবে। কিন্তু বাঁ দিকে যে কারো যদি স্ট্রোক হয়, সেই কথা বলতে পারে কিছুদিনের মধ্যে, কিন্তু তার বাঁ দিকটা যদি ডান দিকে অ্যাটাক করে, রক্ত জমাট বাঁধে বা কোনো সমস্যা হয়, তাহলে দেখবেন বাঁ দিকটা বাঁ হাত বা বাঁ পা পড়েছে, উল্টো ক্রস ওয়াইজ হয়। এদিকে হলে রক্ত জমাট বাঁধলে এদিকে ডান দিকটা হয়, আর বাঁ দিকে রক্ত জমাট বাঁধলে বা স্ট্রোকে যে ইনফ্যাক্ট বলে আমরা বলি, সেগুলো হলে বাঁ দিকটা পড়ে যাবে। বাবাদের বলেছি বাঁ দিক যাতে স্ট্রোক হয় তাই কিন্তু ইমপ্রুভমেন্ট অনেক লেটে হয়। যাদের বাঁ দিকে স্ট্রোক হয় তাদের ইমপ্রুভমেন্ট অনেক লেট হয়, কারণ আমরা সবসময় যদি রাইটই হই তাহলে সবসময় আমরা ডান হাতে কাজ করব। মাথা সবসময় চায় যে হাতটা সবসময় বেশি কাজ করে সেই হাতে কাজ করতে, তাহলে আমরা বাঁ হাতে সাধারণত খুব একটা কাজ করি না। এবং বাঁ দিক যাদের স্ট্রোক হয় তারা কিন্তু ইমপ্রুভমেন্ট অনেক লেট হয়, এটা মাথায় রাখবেন। স্ট্রোক হওয়ার পরে আপনাদের যখন স্ট্রোক হয়ে যায় কোনো পেশেন্টের, ঠিক বাচ্চাদের মতো হয়ে যায়। বাচ্চা ছোটো বাচ্চা যেরকম বিছানায় শুয়ে থাকে, তারপরে উঠে আস্তে আস্তে বসতে পারে এবং তারপরে হাঁটতে পারে, এই যে পার্টগুলো হয়, ঠিক স্ট্রোকের ক্ষেত্রেও সেই স্টেপ বাই স্টেপ হয়। এটা আপনি নিজে খেয়াল করবেন, বাড়িতে সেইরকমই হয়। তার হাঁটতে পারে একটু একটু, কথা বলা যদি জড়িয়ে যায়, যেটা রাইট সাইড হ্যাঁ পেয়েছে, কথা আস্তে আস্তে থেকে স্পিচ থেরাপি করাতে হয়। এবং স্পিচ থেরাপির যে পার্ট, জিভটা দেখবেন ঠিকমতো প্লে করছে না, ইপিগ্লটিস আল জিভটা ঠিকমতো বেরোচ্ছে না, কথা ঠিকমতো আসছে না, তো স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে হয়। যেটা রাইট সাইড হেমিপ্লেজিয়া হয়েছে, ডান দিক যেতে পড়েছে। তা আমি যে ওকে দাঁড় করিয়ে রেখেছি, তা ওকে আমি দাঁড় করিয়ে রেখেছি এই কারণে যে কোন কোন মাসলস ইমপ্রুভমেন্ট করলে আপনার হাত ভালো হয়ে যাবে। দেখবেন আপনি পেশেন্ট যখন হাঁটে, দেখুন রাস্তায় এরকম করে হাতটা বেঁকে গেছে, বুড়াঙ্গুলো বেঁকে গেছে, হাতটা এরকম ঘুরে গেছে, এই পার্টগুলো হয়। তার জন্য একটা কথা বলে দিই, এই আমাদের যে ঘুরে যাচ্ছে, তার আমাদের জন্মগতভাবে আমরা কিন্তু মুট করে খেতে জানি, আমরা দিতে জানি না, খুলতে জানি না। সুতরাং আমরা যদি খেতে জানি, খাবার পার্টটা আমরা সবসময় ফ্লেক্সার গ্রুপ অফ মাসেল সবসময় স্ট্রং থাকে, এক্সেস গ্রুপ অফ মাসেল সবসময় লুজেনিং থাকে। তাই সবসময় আমরা যদি খেতে পারি, যেরকম কথা বলছি, এই খাচ্ছি, এই হাতটা উঠছে, সবসময় ফ্লেক্সার গ্রুপ অফ মাসেলস, এইখানে সবসময় ক্লামসি থাকে। আমাকে সবসময় এক্সটেন্সর গ্রুপ অফ মাসেল সবসময় টাইট করতে হবে, পিছন দিকে মাসেলস টাইট করতে হবে। কখনোই কোনো পেশেন্টকে ফ্লেক্সার গ্রুপ অফ মাসেলস টাইট করবেন না। এই মাসেলস কখনো এই এক্সারসাইজ যেন কেউ না করে। যদি বাড়িতে কোনো ফিজিও এই এক্সারসাইজটা করায়, তার সে ভুল করছে, আমি বলে দিচ্ছি ভুল করছে। সবসময় এক্সটেন্সর গ্রুপ অফ মাসেলস, ট্রাইসেপস আর পিছন দিকে ফোরাম মাসেলসের পিছন দিকে, এইগুলো যত টাইট করবেন হাত আস্তে আস্তে খুলবে। একটা বানরের ছোট্ট গল্প আছে, যে গল্পটা আমি অনেকবার অনেক পেশেন্টকে বাড়িতে বলেছি, আপনাদেরও বলছি, যে বানরের গল্পটা কি, বানরকে কীরকমভাবে ধরা হয় জানেন, ছোটো এরকম ছোটো কলসির মতো রাখা হয় এবং সেখানে খাবার দিয়ে দেওয়া হয় এবং ছোটো কলসি বা ঘটের মুখটা বেঁধে দেওয়া হয় এবং হাতের মধ্যে হাতটা ঢুকিয়ে দেওয়ার পরে সে খাবারটা যখনই নেয়, এখানে ছোটো হাত তো, সে তো এটা মোটা হয়ে গেছে, সে তো বেরোতে পারছে না। সুতরাং তারা খোলে না, তখনই যারা শিকারী তারা কিন্তু ধরে নেয় বানরগুলোকে। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে হাতটা কী করে খুলবো, হাতটা কী করে এক্সটেনশান করবো,
সবসময় আমরা মুড করার টেন্ডেন্সি সবসময় থাকে, কিন্তু খোলার টেন্ডেন্সি আমার থাকে না। তা সেটা বানানোর ক্ষেত্রে একই ঘটনা, যেটা নিয়েছি সে ছাড়তে চায় না, হাতটা মুখ বড়ো হয়ে যায়। কিন্তু সবসময় ছোটো করে না, সে বেরিয়ে যাবে। বাবা ধরে আমাদের ক্ষেত্রেও সেটা হয়, হাত কিন্তু মুট করতে শিখে গেছি আমরা, কিন্তু খুলতে শিখিনি। এই যতক্ষণই আমি খুলবেন হাত কিন্তু আপনার ভালো হয়ে যাবে। তো কখনোই কোনো ফ্লেক্সার গ্রুপ অফ মাসেলস কোনো ফিজিওথেরাপিস্ট করে সেখানে সে ভুল করছে। এক্সটেনসর গ্রুপ অফ মাসেল সবসময় টাইট করতে হয়, পিছন দিকের মাসেল সবসময় টাইট করতে হয়। আমি ওকে যে দাঁড় করিয়ে রেখেছি, ভালো করে দেখুন, এইখানে বলে এটাকে বলে বাইসেপস। বাইসেপস সবসময় মুখের দিকে হাত তুলতে সাহায্য করে, কিন্তু খুলতে সাহায্য করে না। তা সুতরাং আমাকে জানতে হবে পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে ট্রাইসেপস মাসেলস, এই ট্রাইসেপস মাসেলস জোর বাড়ানো। যত ট্রাইসেপস মাসেলস জোর বাড়বে তত কিন্তু হাতটা কিন্তু পিছন দিকে এক্সটেনশন হবে, এবং ফোরআর্ম মাসেলসের পিছন দিকটা যত বেশি আমি টাইট করব, হাতটা কিন্তু খুলবে। হাত গুটিয়ে গেছে, হাত কিন্তু খুলবে। এই ফোরআর্ম মাসেলের পিছন দিকে এই মাসেলসগুলো আপনাকে ইমপ্রুভ করতে হয়, পিছন দিকে হাতের এই পিছনে পার্টটা আমাকে জোর বাড়াতে হবে হাতের ক্ষেত্রে। আর এই ডেল্টার মাসেল জোর বাড়ালে, ডেল্টার মাসেলের জোরের কথা কেন বলছি, আমাদের যেটা গাছ থাকে, গাছ এরকম দাঁড়িয়ে থাকে, গাছের গোড়া যদি শক্ত হয় সেই গাছ কিন্তু দাঁড়িয়ে থাকে। অনেক সময় দেখবেন গাছ রাস্তার ধারে গাছ পড়ে গেছে, তাই দেখবেন গাছের গোড়া দুর্বল হয়ে গেছে। তো আমাদের এই যে জায়গাটা দুর্বল হয়ে যায় অনেক সময়, এখানে এই ডেল্টার মাসেলস থেকে এখানে হিউমেরাস যেটা আছে হাড়, এটা লুজেনিং হয়ে যায়। তো লুজেনিং হয়ে গেলে সেই হাত কিন্তু জীবনে আর কারোর উপরে উঠবে না, এটা ঠিকও হবে না। তো পেশেন্টকে খুব সাবধানে রাখতে হবে, হাতে টানাটানি করা যাবে না, যাতে এইখানটা দেখবেন এই জায়গাটা নিচে নেমে গেছে নাকি। যদি নিচে নেমে যায়, কারণ হিউমেরাস এই জায়গাটা যে এই হিউমেরাসের যে জয়েন্টটা, এই জয়েন্টটা নিচে নেমে গেলে এই মাংসগুলো দুর্বল হয়ে যায়, তখন তার হাত আর জীবনে ওপরে উঠবে না। এই হাতের নিচের দিকে থাকবে কিন্তু ওপরে আর উঠবে না। সুতরাং সবসময় মাথায় রাখতে হবে স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে এই জায়গাটা সাবধানে রাখা। এই দিকটা কখনো বালিশ দিয়ে রাখবেন, যাতে বিছনার যখনই শোবে পেশেন্ট যদি দিকটা উঁচু হয়ে থাকে, এটা কখনোই যেন নিচের দিকে চাপ না পড়ে, মানে শরীরের চাপ যাতে না পড়ে। আর একটা কথা বলে দিই, এই যে মাথা থেকে দেখতে স্ট্রোক হয়েছে, ধরুন ওর ডান দিকটা হয়েছে, মানে এই বাঁ দিকটা হয়েছে, তাতে ডান দিকটা স্ট্রোক হয়েছে, সেক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে আমাকে ডান হাতে কাজগুলো করতে হবে। যে স্ট্রোক যদি বাঁ দিকে বাঁ হাতে হয়, তাহলে সেই হাতের কাজই বেশি করে করাতে হবে। মাথা যখনই জেনে নেবে যে কারণ আপনার ডান হাতে স্ট্রোক হয়েছে, আপনি হাতটা ঠিকমতো ইমপ্রুভ করতে পারেননি, মাথা যদি জেনে নেয় যে বাঁ হাতটাই আমার কাজ হচ্ছে, তাহলে কিন্তু সে ডান হাতটা ঠিক করবে না। এটা যে মাথা নিজের সাইকোলজিক্যাল ব্যাপার। মাথা যদি জেনে নেয় বাঁ হাতেই সে কিন্তু সব কাজ করবে, ডান হাতে সে ইমপ্রুভ করবে না, কিন্তু আমাকে ডান হাতে ইমপ্রুভ কাজ করাতে হবে। আর কখনোই ফ্লেক্সার গ্রুপে ওজন তুলবেন না। ফ্লেক্সার গ্রুপের মাসেলস, এই ফোরাম, এই ডেল্টয়েড যেটা বললাম, এখানে বাইসেপসের জোর বাড়াবেন না। বাইসেপসের জোর বাড়ালে হাত কিন্তু সে কখনোই আর সোজা করা যাবে না, হাত কিন্তু আস্তে আস্তে গুটিয়ে যাবে। সুতরাং কখনোই আপনাকে বাইসেপসের জোর বাড়াবেন না। ফোরাম মাসেলসের ফ্রন্টাল সাইজ, এই সামনের দিকে যে সাইজটা এই মাসেলসগুলো আছে, এগুলো কখনোই আপনি জোর বাড়াবেন না। হাতের এই পামগুলো কখনোই জোর বাড়াবেন না। সবসময় পিছন দিকের মাসেলসগুলো, এই হাতের যে পিছন দিকের পার্টগুলো বলেছি, এগুলো জোর বাড়াতে হবে পিছন দিকে। ট্রাইসেপস, ফোরাম মাসেলস এবং পিছন দিকের মাসেলসগুলো জোর বাড়াতে হবে। যারা ফিজিওথেরাপিস্ট তারাও তো জেনে নাও। আর বাবাদের একটা কথা বলে দিয়েছি, আমরা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করে এটা জেনেছি মেরে পেশেন্টকে সাইকোলজিক্যাল এফেক্ট দিতে, সাইকোলজিক্যালভাবে তাকে বুস্ট আপ করতে, আপনি ঠিক হবেন। পেশেন্টকে কখনোই নেগেটিভ চিন্তা করানো যাবে না যে তুই ঠিক হবে না। সবসময় মাথায় রাখতে হবে পেশেন্টকে পজিটিভ চিন্তা করাতে হবে যে আপনি ঠিক হবেন। তার জন্য প্রতিদিন কোমর তোলা ব্যায়াম করাতেই হয় পেশেন্টকে। যে পেশেন্ট হাঁটতে পারে না, তাকে যত তাড়াতাড়ি সম্ভব কোমর তোলা ব্যায়াম অন্তত সকালে 50 বার, বিকেলে 50 বার, কিছুদিন পর থেকে সকালে অন্তত 100 বার, বিকেলে 100 বার কোমর তোলান, সে কিছুদিন পর থেকে সে হাঁটতে পারছে। কখনোই দেখুন হাঁচি দিচ্ছে, দেখুন হাত গুটিয়ে যাচ্ছে, কাশি হচ্ছে, হাত গুটিয়ে যাচ্ছে, তার মানে ফ্লেক্সার গ্রুপ মাসেলস আমাদের স্ট্রং হয়ে গেছে, ওই জন্য হাত গুটিয়ে যাচ্ছে। এক্সটেনসর গ্রুপ মাসেল স্ট্রং করলে এই প্রবণতাগুলো কিন্তু কমে যাবে। সুতরাং আপনাদের বাঁ হাত হোক বা ডান হাত হোক, এই পার্টগুলো আমার মাথায় রাখতে হবে। আর কখনোই পা ভাঁজ করা কোনো ব্যায়াম, মানে ফ্লেক্সার গ্রুপ অফ মাসেলসের, মানে হ্যামস্ট্রিংয়ের মাসেলসের জোর বাড়ানো যাবে না। ফোরাম, মানে আমাদের কোয়াড্রিসের মাসেলসের জোর যেগুলো বাড়াতে হবে, তার প্রচুর এভিডেন্স ভিডিও আছে, সেগুলো দেখবেন, তারা কিন্তু সুস্থ করে দিয়েছি, সেগুলো কিন্তু আপনাকে মাথায় রেখে ব্যায়ামগুলো করতে হবে। আমার স্ট্রোক রিলেটেড একটা প্লেলিস্ট আছে, একটা প্লেলিস্ট আছে, যে প্লেলিস্টে গেলেই আপনি স্ট্রোক হলে কী কী ব্যায়াম করতে হয় সেগুলো অবশ্যই জেনে যাবেন। আর একটা কথা বলে দিই, স্ট্রোক হওয়া মানেই আপনি কিন্তু শেষ হয়ে যাননি।
যারা স্ট্রোক হয়েছে তারা কিন্তু যারা দেখবেন আর ভিডিও তারা জানতে পারবেন স্ট্রোক হওয়া মানে আপনি শেষ হয়ে যাননি, লড়াইটা আপনাকে করতে হবে, যে লড়াইটা করলে আপনি সুস্থ হয়ে যাবেন, সাধারণ লোকের মতো সুস্থ হয়ে যাবেন। আর প্রচুর এভিডেন্স বেস পেশেন্টরা যারা কিন্তু সুস্থ হয়ে জীবনযাপন করছে, তারা আবার বাইক চালাচ্ছে, তারা আবার স্কুলে টিউশনই করছে, তারা তার লাইফস্টাইল মেনটেন করছে, বায়ার হাট করছে, অফিস যাচ্ছে, সবই করছে। সুতরাং মাথায় রাখতে হবে আমাকে ফিরতে হবে, মনের জোর করে লড়াইটা করতে হবে। অবশ্যই ফোরাম মাসেলস, পিছন দিকে ব্যাক মাসেলসের জোর বাড়াতে হবে, আর এই বাইসেপস না জোর বাড়িয়ে ট্রাইসেপসের জোর বাড়াতে হবে, মানে এই মাসেলস পিছন দিকে মাসেলস জোর বাড়াতে হবে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো বললাম। আর একটাই কথা বলি, হাত যদি গুটিয়ে যায়, এখানে হাতগুলোর মধ্যে আপনাকে যেটা করতে হবে যে হাতগুলোর মধ্যে কন্ট্রাস্ট বাথ, গরম জল ঠান্ডা জলে কন্ট্রাস্ট বাথ দেবেন, এবং হাতগুলো অনেক নরম হয়ে গেছে। তো অনেক টেকনিক আছে, সেই টেকনিকগুলো আমার বললাম প্লেলিস্ট আছে, স্ট্রোক রিলেটেড প্লেলিস্ট আছে, সেখানে আপনি দেখলেই জানতে পারবেন কী কী করে একটা পেশেন্টকে সুস্থ করা হয়, কী কী করতে হয়, বাড়িতে কী কী করতে হয়, সেগুলো অবশ্যই দেখলেই জেনে যাবেন। কখনোই কোনো পেশেন্টকে কোনো মেশিন লাগাবেন না। কোনো পেশেন্ট, স্ট্রোক পেশেন্টকে কেউ যদি আল্ট্রাসাউন্ড দেয়, কেউ যদি টেন্স দেয়, কেউ যদি ফ্যারাডিক স্টিমুলেশন দেয় বা সার্চ ফ্যারাডিক স্টিমুলেশন দেয়, সে জানে না বা ভুল করছে। বারবার ধরে রাখা যে জিবিএস পেশেন্ট আমার প্রচুর ভিড় আছে, গুলিয়ান বেরি সিনড্রোম রোগ আছে, সেই রোগে প্রচুর পেশেন্টের আছে যারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে আমাকে ফোন করে, আমার এভিডেন্স দেখতে পারবেন, আমার গুলিয়ান বেরি সিনড্রোমের প্লেলিস্ট আছে, সেখানে দেখতে পাবেন। তাই কিন্তু মেশিন লাগানো হয়, মানে জোর করে মাসেল স্টিমুলেট করা, সেগুলো করবেন না। ন্যাচারাল ভেবে আমাকে রেডি হতে হবে। সুতরাং স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রেও ন্যাচারালভাবে আপনাকে ব্যায়ামগুলো করতে হবে, খাওয়া দাওয়াগুলো ঠিক মতো মেনটেন করতে হবে, অবশ্যই ব্যায়ামগুলো টেকনিক্যাল ওয়াইজ করতে হবে। এবং আজকে এই পর্যন্তই রাখলাম। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। অবশ্যই একটা কথা বলি, ফেসবুক দেখেন অবশ্যই ফলোইং করে রাখবেন, যারা ইউটিউব দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি সবাইকে শেয়ার করুন, কারণ আমার এই চ্যানেলটা, দীপেন সম্বন্ধী চ্যানেলটা ফিজিক্যাল রিলেটেড চ্যানেল, মানুষকে ভালো রাখার জন্য, মানুষকে সুস্থ রাখার জন্যই আমার এই চ্যানেলটা। যারা সুস্থ থাকতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে দেখবেন। তারা এই ভিডিওস বেশ প্রচুর ভিডিও আছে এবং প্রচুর প্লেলিস্ট আছে, কি হাঁটু, কি কোমর, কি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, কি লাম্বার স্পন্ডিলাইটিস, বা কি নি পেন, কি অ্যাঙ্কেল পেন, সমস্ত টাইপের ফিজিক্যাল রিলেটেড ভিডিওগুলো আমার এই চ্যানেলের মধ্যে আছে, সেগুলো অবশ্যই দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।